সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত রাতে লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে। সেই হামলায় পরমাণু সদৃশ্য বোমার ব্যবহার করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে একেবারে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটলে যেরকম আগুনের কুণ্ডলী মাশরুমের মতো ফুলে উঠে সেরকম উঠতে দেখা গেছে। এদিকে আমেরিকা এবং ইরানের মধ্যে গত 2 দিন ধরে যে পাল্টা হামলা চলছিল তাতে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়েছিল। সেই জায়গা থেকে আবার দুই পক্ষ অনেকটা শীতল অবস্থায় এসেছে। আগামীকাল কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা হবে। অবশ্য এর আগে ইরান এই শান্তি আলোচনা বাতিলের হুমকি দিয়েছিল। তারা বলেছিল, এভাবে যদি আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর হামলার ঘটনা ঘটতে থাকে এবং লেবাননে যদি যুদ্ধবিরতি না হয় তাহলে ইরান আমেরিকার সাথে এই চলমান শান্তি আলোচনা বাতিল করা হবে। এদিকে যুদ্ধের মধ্যেই মার্কিনদের সাথে যে 40 দিনের যুদ্ধবিরতি হয়েছিল, যে 40 দিনের যুদ্ধ হয়েছিল, এর ভেতরেই ইরান এমন এক ড্রোন তৈরি করেছে যা এখন ড্রোন জগতে বিস্ময়কর বলে বিবেচিত হচ্ছে। বন্ধুরা, কি সেই ড্রোন, তার কত গতি, কত কিলোমিটার রেঞ্জ এবং কি ক্ষমতা আছে, এটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি লেবানন পরিস্থিতি এবং ইরান আমেরিকার শান্তি আলোচনার নতুন প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনাতে যাই। প্রথমে আমরা লেবাননের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। লেবাননে গত রাতে ইসরায়েলের যুদ্ধাবাস সরকার একেবারে যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। লেবানন সরকারের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে। বলা হচ্ছে একটি গ্রাম একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। জানি না সেখানে কি রকমের ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে। গত রাতেই আমি একটি ফুটেজ দেখলাম, তাতে দেখা যাচ্ছে ইসরায়েলের বিমান হামলার পর এমন বিস্ফোরণ ঘটনা ঘটেছে যে পরমাণু বোমা হামলা চালালে যেভাবে আগুনের কুণ্ডলী আকাশের বুকে মাশরুমের মতো ফুটে উঠে, সেরকমই আমরা দেখতে পেয়েছি। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল, উত্তর ইসরায়েলের যে সমস্ত ইহুদি বসতি স্থাপনকারী বসবাসকারী আছে তাদেরকে আগেই সতর্ক সংকেত দেওয়া হয়েছে যে উত্তর অঞ্চলে ভূমিকম্প অনুভূত হতে পারে। বন্ধুরা, তার মানে আমার কাছে পরিষ্কার ভাবে মনে হচ্ছে ছোট সাইজের কোন পরমাণু বোমার ব্যবহার করা হতে পারে ইসরায়েলের পক্ষ থেকে দক্ষিণ লেবাননে। এখন কি পরিস্থিতি হয়েছে সেখানে, আরো সময় গেলে হয়তো সেখানের অবস্থা বোঝা যাবে। বোঝা না যাওয়ার কারণ মুশকিল হয়েছে, সেখানে সাধারণ কোনো মিডিয়া বা সাংবাদিকদের যাওয়ার কোনো সুযোগ নেই। আল জাজিরা থেকে শুরু করে এ পর্যন্ত বহু মিডিয়ার সাংবাদিক নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের বিমান হামলায় নিহত হয়েছেন। বন্ধুরা, যাই হোক, দক্ষিণ লেবাননে এই সংঘর্ষ কখন হচ্ছে তার 2 দিন আগে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছিল আমেরিকা। ইরানের সাথে আমেরিকার যে সমঝোতা স্মারক সই হয়েছে সেই সমঝোতা স্মারকের 1 নম্বর ধারায় বলা হয়েছিল লেবানন ফ্রন্ট সহ মধ্যপ্রাচ্যের যত ফ্রন্টে যুদ্ধ হচ্ছে সব ফ্রন্টেই যুদ্ধ বন্ধ করতে হবে। তো আমেরিকা এই সমঝোতা স্মারক সই করেছে, সব ফ্রন্টে যুদ্ধবিরতি কথা বলেই সমঝোতা সই করেছে। যেহেতু তারা তা মানত, কিন্তু তারা তা মানছে না। শুধু তাই না, ইসরায়েলও এই যুদ্ধবিরতি মানছে না। এই ইসরায়েল লেবাননের মধ্যে
যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে বলা হয়েছে লেবাননে যে সমস্ত ইসরায়েলি সেনা রয়েছে তার অংশ বিশেষ লেবাননের থেকে যাবে। ওরা চিন্তা করছেন, তার মানে লেবাননি দখলদারিত্ব থেকেই যাবে ইসরায়েলের পক্ষ থেকে। বন্ধুরা, এই যদি বাস্তব অবস্থা হয় তাহলে সেখানে শান্তি চুক্তি করে কি আর মানে আছে? শান্তি চুক্তি করে কোনো মানে আছে? আমার মনে হয় কোনো মানে নেই। লেবাননের সার্বভৌমত্ব থাকে কোথায়? যদি ইসরায়েলের সেনা সেখানে থাকে তাহলে লেবাননের সার্বভৌমত্ব বলতে কিছু আছে বলে আমার মনে হয় না। দক্ষিণ লেবাননের সামরিক বাহিনীর তৎপরতা নিয়ে আপনার সবাই জানেন, বিশ্ববাসীও জানে। হিজবুল্লাহ থাকতে না পারে, থাকবে ইসরায়েলি বাহিনী। এটা কি লেবাননের পক্ষে কোনো চুক্তি হলো? আপনারাই মূল্যায়ন করুন। এই জন্য হিজবুল্লাহ বলছে আমরা এই চুক্তি মানি না। যেই চুক্তিতে ইসরায়েলের সেনাবাহিনী থাকবে আমরা থাকতে পারবো না, আমাদের দেশের সেনাবাহিনী থাকতে পারবে না, এই চুক্তি আমরা মানি না। যার প্রেক্ষাপটে দুই পক্ষের মধ্যে বড় রকমের সংঘাত সংঘর্ষ হচ্ছে। এই সংঘাত সংঘর্ষের পরিণতি আসলে কোথায় গিয়ে দাঁড়ায় তা বলা মুশকিল। তবে হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলের মোকাবেলায় আরো বেশি ধীরচেতা হয়ে লড়াই করবে। ইসরায়েলকে কোনোমতেই মধ্যপ্রাচ্যে ছাড় দেওয়া হবে না, দেবে না তারা। আর হিজবুল্লাহ বলছে ছাড় দেওয়া মানেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব কায়েম হওয়া। এই দখলদারিত্ব কায়েম হতে দিতে চায় না হিজবুল্লাহ। আরো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে দক্ষিণ লেবাননেই হিজবুল্লাহ তৎপরতা সবচেয়ে বেশি। কারণ দক্ষিণ লেবানন মানেই ইসরায়েলের উত্তর অংশের সীমান্ত। দক্ষিণ লেবাননের সীমান্ত থেকেই ইসরায়েলে ঢুকতে হবে। এই সীমান্তে যদি ইসরায়েলি সেনাদের অবস্থান থাকে তাহলে লেবাননের স্বাধীনতা সার্বভৌমত্বের যেমন থাকে না, তেমনি লেবাননের প্রতিরোধকামী সংগঠনগুলোর অস্তিত্ব লেবাননে থাকবে না। এই জায়গা হোক লেবানন সরকার ও ইসরায়েল যে চুক্তি করেছে সেই চুক্তির ভবিষ্যৎ আসলে ভালো বলে কিছু মনে হচ্ছে না। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে একটু মনে করিয়ে দেই লেবাননের প্রেসিডেন্ট খ্রিস্টান সম্প্রদায় থেকে নির্বাচিত হন, প্রধানমন্ত্রী নির্বাচিত হন সুন্নি সম্প্রদায় থেকে, আর পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন শিয়া সম্প্রদায় থেকে। আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে কথা বলেছিলাম। সুন্নি সম্প্রদায়ের প্রধানমন্ত্রী হওয়ার কারণে তারা সৌদি আরব থেকে শুরু করে আরব বিশ্বের যে সমস্ত দেশ হিজবুল্লাহ বিরোধী তাদের সাথে বেশি সম্পর্ক রাখে। বর্তমান প্রেসিডেন্ট জোসেফ আউন, একসময় তিনি লেবাননের সেনাপ্রধান ছিলেন। জোসেফ আউন খ্রিস্টান সম্প্রদায় থেকে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ফলে হিজবুল্লাহর স্বার্থ দেখার বা কার্যত লেবাননের স্বাধীনতা সার্বভৌমত্ব দেখার মতো মানুষ সেখানে কেউ নেই। এটা আরেকটা বড় সমস্যা। বন্ধুরা, যাই হোক, ইরান এ পাশে যথেষ্ট চাপ দিয়েছে আমেরিকাকে। হরমুজ প্রণালী বা পারস্য উপসাগর এলাকায় জাহাজ চলাচল নিয়ে ইরানের যে আপত্তি ছিল সেই আপত্তির মুখে ইরান বেশ কয়েকটা তেলবাহী বা অন্যান্য কার্গো জাহাজের উপর হামলা করেছিল। তাদের বক্তব্য ছিল হরমুজ প্রণালী দিয়ে কোন দিক দিয়ে জাহাজ চলবে, কোন দিক দিয়ে হরমুজ প্রণালী জাহাজ চলবে সেটা নির্ধারণ করব আমরা যে রুট যে রুট দেখিয়ে দিয়েছি সেই রুট ফলো করতে হবে, এর বাহিরে গেলে হবে না। কারণ হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে, ওমান তার সাথে শরিক, কিন্তু মূল নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে। এভাবেই আমেরিকার সাথে চুক্তি হয়েছে। কিন্তু মাঝে মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সেখানে ইরানের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। যুদ্ধ শুরু হওয়ার আগে যেরকম ছিল হরমুজ প্রণালী সেরকম থাকবে, ইরান সেখানে কোনো ঠুল নিতে পারবে না। এটাই ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি। এই সমস্ত নিয়ে ইরানের সাথে আমেরিকার একটা বিরাট টানাপোড়েন দ্বন্দ্ব আছে। ইরান যা বলছে আমেরিকা তার বিপরীত কথা বলছে। এটা নিয়েই ইরান ও সমস্ত জাহাজের উপর হামলা চালিয়েছে। ওই হামলার পর আমেরিকা আবার ইরানের উপর হামলা চালিয়েছে। আমেরিকা হামলা চালালে ইরান আবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলা পাল্টা হামলা এই দুদিন চলতেছে। আমরা গতকালকের খবর জানি
ইরান বেশ বড়সড় হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনের মার্কিন গাড়িগুলোতে। এই হামলায় এতটা বড় ছিল যে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি তাদের পক্ষ থেকে নিন্দা প্রতিবাদ জানিয়েছে। বন্ধুরা, নিন্দা জানাতেই পারে, কিন্তু ইরানের কাজ ছেড়ে ফেলছে। ইরান হুমকি দিয়ে রেখেছে, আমেরিকা যে বারবার ইরানের উপর হামলা চালাচ্ছে এটা যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে, সমঝোতা স্মারকের লঙ্ঘন হচ্ছে। এই লঙ্ঘন যদি বারবার অব্যাহত রাখে আমেরিকা, তাহলে ইরান আমেরিকার সাথে এই শান্তি চুক্তি বাতিল করতে বাধ্য হবে। এটাই গতকাল হুমকি দিয়েছিল ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে। এরপরে কাতার বা পাকিস্তানের মধ্যস্থতায় বা চেষ্টায় আবার দুই পক্ষ পাল্টা হামলা বন্ধ করতে রাজি হয়েছে। ইরান এবং আমেরিকা একে অপরের বিরুদ্ধে কোনো হামলা ছাড়াবে না। আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষ শান্তি আলোচনা বসবে। এখানেই এরই মধ্যে অনেকগুলো কথা উঠেছে। ইরানের বিদেশি আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার কথা ছিল, এ ব্যাপারে চুক্তিও হয়েছে, কিন্তু এখনো ইরান ফেরত পায়নি। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা যেগুলো একদম রদ বা স্থগিত করা হয়েছিল সেগুলো এখনো পুরাপুরি করা হয়নি। বন্ধুরা, এরকম অনেকগুলো শর্ত যে ৭০ শর্ত হয়েছে তার বেশিরভাগই এখনো বাস্তবায়ন করা হয়নি। এগুলো বাস্তবায়ন করার পরেই ইরান আমেরিকার মধ্যে পরমাণু আলোচনা হবে। বিষয়টা আপনারা খেয়াল রাখতে হবে। এখনোই ইরানের সাথে আমেরিকার পরমাণু আলোচনা শুরু হয়ে যাবে না। পরমাণু আলোচনা যে ৫টা, এটা তো চূড়ান্ত চুক্তির একটা অংশ। এটা বাদ দিয়ে বাকি সব শর্ত আছে, সমস্ত শর্ত আমেরিকা পূরণ করবে, তারপরে এই আলোচনা হবে। তা যদি না হয় তাহলে এই আলোচনার ভবিষ্যৎ ভালো না, এটা মোটামুটি পরিষ্কার বোঝা যাচ্ছে। বিশেষ করে গতকাল পর্যন্ত ইরান আমেরিকার মধ্যে ব্যাপক টানাপোড়েন উত্তেজনা ছিল, আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। বন্ধুগণ, এই টানাপোড়েনের উত্তেজনার ভেতরেই গতকাল ইরানের পক্ষ থেকে সামরিক বিষয়ে একটা চমকপ্রদ ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এই যুদ্ধের সময় ইরান শুধু যুদ্ধই করেনি, এর ভেতরে বড় বড় গবেষণাও চালিয়েছে, নতুন নতুন অস্ত্র তৈরি করেছে। আশ্চর্যের ব্যাপার না? যখন যুদ্ধ নিয়ে সবাই ব্যস্ত, তখন ইরান নতুন অস্ত্র তৈরি করছে এবং সামরিক খাতে গবেষণাও করেছে। এর একটা ফলাফল হচ্ছে আরস-2 নামে একটা ড্রোন তৈরি করেছে ইরান। আরস-2 হচ্ছে একটি মারাত্মক লেভেলের আত্মঘাতী ড্রোন। এই ড্রোন ঘন্টায় ৩৫০ থেকে ৪৮০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে। প্রতি ঘন্টায় ৩৫০ থেকে ৪৮০ কিলোমিটার গতিতে দ্রুত গতিতে চলতে পারে। ৪৮০ কিলোমিটার পর্যন্ত যদি চলতে পারে তাহলে তার গতি একদম কিন্তু কম না। এই ড্রোন মিসাইলের মতো এত দ্রুত চলতে পারে না, কিন্তু গতি একদম খারাপ না। মজার ব্যাপার হচ্ছে মিসাইল তো তার মতো করেই চলে, আর ড্রোন তো মানুষ চালায় পেছন থেকে রিমোট কন্ট্রোল দিয়ে। ফলে ড্রোন দিয়ে অনেক কিছু কন্ট্রোল করা যায়। ড্রোন যে যুদ্ধক্ষেত্র কত বেশি কার্যকরী তা তো আমরা ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধে দেখলাম, রাশিয়ার যুদ্ধে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। ড্রোন হচ্ছে গরিবের এয়ারফোর্স, গরিবের বিমান। যাই হোক, এই আরস ড্রোন ৪৮০ কিলোমিটার সর্বোচ্চ গতিতে যেতে পারে, ২০০০ কিলোমিটারের বেশি দূর পর্যন্ত যেতে পারে। ২০০০ কিলোমিটারের বেশি দূর পর্যন্ত এই আরস-2 ড্রোনটি যেতে পারে। তার মানে ইরান থেকে ইসরায়েল সহজেই খাবার করবে এই ড্রোন। এই ড্রোন ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারে ১৫০ কেজি। তার মানে ৩ মণ ৩০ কেজি বহন করতে পারে। একেবারে সাধারণ কিন্তু ব্যাপার না। বন্ধুরা, ৩ মণ ৩০ কেজি ওজনের একটা কেজি যদি এরকম ৩০০-৪০০ কিলোমিটার গতিতে গিয়েও কোথাও আঘাত হানে, তাহলে তার অবস্থা কি হবে ভাবছেন? ব্যাপক বিস্ফোরক ঘটে। ভালো একটা শক্তিশালী ড্রোন হচ্ছে
আকাশটু ড্রোন। বন্ধুরা, এটা সম্ভবত ইরানের হাতে তৈরি যত ড্রোন তার ভেতরে আক্রমণাত্মক ড্রোন হিসেবে সবচেয়ে বেশি শক্তিশালী এই ড্রোনটা আমার কাছে মনে হয়। এই ড্রোন দিয়ে কি করা যায়? এই ড্রোন দিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রোন মেনলি যে কাজে ব্যবহার করা হবে সেটা হচ্ছে শত্রুর বিমান গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হবে। যে সমস্ত হ্যাঙ্গারে বিমান রাখা হয় সেই হ্যাঙ্গারে হামলা চালাবে, এরপর সামরিক স্থাপনা, সামরিক ঘাঁটি, তারপরে বিমানবন্দরে হামলা চালাবে। বন্ধুরা, তার মানে আমার কাছে যেমনটা মনে হচ্ছে সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার যে বিমান শক্তি, এই বিমান শক্তিকে মেইনলি ঘায়েল করার জন্য এই আরস 2 ড্রোন তৈরি করা হয়েছে। তার মানে যদি নিকট ভবিষ্যতে ইসরায়েল ও আমেরিকার সাথে ইরানের যুদ্ধ আবারও শুরু হয়, তাহলে এই আরস 2 ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা যাবে, এমন খবর ইরানের সামরিক বাহিনী দিয়েছে। বন্ধুরা, তাতে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে আমেরিকা ও ইসরায়েল বেসিক্যালি ইরানের এই সামরিক শক্তির বাসাটাকে আমলে নিচ্ছে। কূটনৈতিক কথা তারা সহজে আমলে নিতে চায় না। এই যে যুদ্ধটা গেল, সেই যুদ্ধে যদি ইরান শক্তভাবে ভূমিকা পালন না পারত, খুবই কার্যকরভাবে ইসরায়েল ও আমেরিকাকে মোকাবেলা না করতে পারত, তাহলে এতদিন ইরান দখল হয়ে যেত। ইরানকে ইসরায়েল এবং আমেরিকা দখল করে নিত। অন্য কথা তো পরে রাখলাম, অন্য সব পরে বা দখল হয়ে যেত। সেই জায়গায় ইরান এই জিনিসটা আগেই বুঝেছিল, যার কারণে তারা সামরিক শক্তি ও অত্যাধুনিক সামরিক শক্তি প্রযুক্তি অর্জন করেছে। বন্ধুরা, আমরা যুদ্ধের যে প্রেক্ষাপট দেখেছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ইরানের প্রযুক্তির কাছে আমেরিকা ইসরায়েলের হাই টেকনোলজি মার খেয়েছে। সেই ক্ষেত্রে ইরান যখন গতকাল এই ঘোষণা দিয়েছে এবং হয়তো ব্যাক চ্যানেলে আরো কিছু ঘোষণা দিয়েছে ব্যাক চ্যানেলে, গোপন চ্যানেলে, যার কারণে আমেরিকা নতুন করে একেবারেই চুপ হয়ে গেছে। আমেরিকা বলছে ইরানের সাথে তাদের আর আপাতত কোনো সংঘর্ষ হবে না, তারা বরং মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসবে। দেখা যাক এই শান্তি আলোচনা থেকে নতুন কি ভালো খবর বের হয়ে আসে। বন্ধুরা, এবং কতদূর তারা শান্তির পথে এগুতে পারে আমরা তা দেখার অপেক্ষায় রইলাম। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, সামরিক শক্তি দিক দিয়ে ইরান আমেরিকাকে কতটা চাপে ফেলতে পেরেছে আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের আমেরিকা কূটনৈতিকভাবে পরাজিত হয়ে এই আলোচনায় বসেছে, নাকি সামরিক শক্তির কাছে অসহায় হয়ে তারা আলোচনায় বসতে বাধ্য হচ্ছে? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।